গা ছমছম করা গভীর রাতের গহীন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে তে। তার পেছনে আসছে এক বিকৃত আকৃতি, ভয়ে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থাতে। আকৃতিটির চোখ টকটকে লাল, পরনে কালো পোশাক, সামনে দুটো দাঁত, মুখে রক্ত লেগে আছে, কিন্তু অন্ধকারে মুখটা ভালো বোঝা যাচ্ছে না। তে বারবার পেছনে ঘুরে দেখছে আকৃতিটি কত দূরে আছে আর দৌড়াচ্ছে। এভাবেই অন্ধকারে দৌড়াতে দৌড়াতে একটা পাথরের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। আকৃতিটা তার দিকে এগিয়ে আসছে, একদম কাছে এসে তার ঘাড়ে বড় দুটা দাঁত বসিয়ে দেয়। এরকম একটা খারাপ স্বপ্নে তের ঘুম ভেঙে যায়। উঠে বসে ঢকঢক করে পানি খেতে থাকে। প্রচন্ড শীতের রাত, তাও পুরো শরীর ঘামে ভেজা, ঘাড়ের প্রজাপতি চিহ্নটা ব্যথা টনটন করছে। ইদানিং এরকম স্বপ্নে তের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে, ওয়াশরুমে যায়, গরম পানি দিয়ে গোসলটা সেরে নেয়। প্রচন্ড শীত, কিন্তু ঘরের ভেতরে শীতের প্রকোপ তেমন একটা বোঝা যায় না, কিন্তু বাইরে প্রচন্ড শীত বিদ্যমান। তাপমাত্রা হবে প্রায় মাইনাসের কাছাকাছি, কিন্তু এখনো স্নোফল হয়নি। সাকুরা গাছে ফুল ফুটে পুরো শহর গোলাপি, সাদা, বেগুনি সাকুরা ফুলে ভরে গেছে। চেরি ব্লসমের কাপড়টা তাদের সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে। অনেক দর্শকেরা এসেছে চেরি ব্লসম দেখতে। একটা ক্রপ টপ প্যান্ট পরে নেয়, উপরে একটা লং কোট পরে নেয়, গলায় মাফলারও জড়িয়ে নেয়। এই শীতের মধ্যে ফ্যাশনের দিকে নজর দিতে গেলে সে তো জমে যাবে। টেবিলে মা খাবার রেডি করে রেখেছে, বাবাও এসেছে। বাবা মা তেই মিলে তাদের ছোট্ট একটা সংসার। সবাই মিলে খাওয়া শেষ করে তে সাইকেল নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নামজন অনেক বড় লোক কার আছে অনেকগুলা, কিন্তু তে সবসময় সাইকেল চালিয়ে তাদের কলেজে যায়। এই শীতের সকালে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় একমাত্র সাইকেল চালিয়ে গেলে। কিন্তু কলেজে যাওয়ার পথে একটা কালো মার্সিডিজ এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তে বুক থুবড়ে রাস্তায় পড়ে যায়। গাড়ির মালিক কালো কাঁচটা একবার তুলে তের দিকে তাকিয়ে আবার কাঁচ লাগিয়ে দেয় আর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। একবারও তো গাড়ি থেকে নেমে সরি বললো না। তে রেগে যায়, গাড়ির মালিককে আবল তাবল বকতে বকতে উঠে সাইকেল তুলে চালাতে শুরু করে। কলেজে আসতে আসতে দেরি হয়ে গেছে অনেকটা। তে কলেজের মেইন গেটের পার্কিং জোনে সাইকেলটা পার্ক করে দৌড় লাগায় কলেজের মাঠটা পার হতে একাডেমিক বিল্ডিং। এদিকে জাংকুক পার্কিং জোনে গাড়ি পার্ক করে মাঠ দিয়ে যাচ্ছিল। একটা মেয়ে দৌড়ে এসে হঠাৎ করে তাকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে মেয়েটা পড়ে যাচ্ছিল। জাংকুক মেয়েটার কোমর ধরে ফেলে। তখনই স্নোফল হতে শুরু করে। মৃদু বাতাসে সাকুরা ফুল এসে তাদের শরীরের উপর পড়ছিল। এই লোকের ঠান্ডা হাতের স্পর্শে গলায় জড়ানো মাফলারের নিচে তের বাটারফ্লাই ট্যাটুটা জ্বলে উঠেছে, যাতে খুব ভালোই বুঝতে পেরেছে, সাথে তার হাত বিটে বেড়ে গেছে। এই জাংকুকের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে যায় এই লোকটাই তো একটু আগে তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ব্রুতে পিসিং করা, পরনে কালো শার্ট, কালো স্যুট, কালো প্যান্ট, এমনকি কালো জুতা, সবই কালো। এবার সোজা হয়ে দাঁড়ায়, দুই হাত কোমরে দিয়ে কপাল কুচকে বলে, এই যে মাস্ক পরা লোক, আপনি তো ভারী অসভ্য। একটু আগে আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, কিন্তু একবার সরি বলেননি। আবার এখন নিজে ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছেন, তাও সরি বলেন না। এক্ষুনি আমাকে সরি বলে। এরপর জাংকুক থেকে পা থেকে মাথা অব্দি একবার পরক করে পাশ কাটিয়ে চলে যায়। আরো রাগ উঠে যায় এই লোকটার অ্যাটিটিউড দেখে। এরপর তে গালি দিতে দিতে দৌড়ে কোনো দিক না তাকিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। বসতে নিলে পেছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে, এই যে মিস স্টপ, আপনি কার অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেছেন? পেছনে ঘুরে তাকাতে অবাক হয়ে যায়। ওই অসভ্য লোকটা মুখে এখনো কালো রঙের মাস্ক পরে আছে। এ কি আপনি? জিওন জাংকুক, আপনাদের নতুন টিচার। কিছু বলে না, মুখটা হা হয়ে গেছে। সিট ডাউন। প্রথম দিন দেখে ছেড়ে দিলাম, নেক্সট ডে থেকে যেন এরকমটা না হয়। পারমিশন নিয়ে ভেতরে আসবেন। ওকে স্যার বলে নিচে সিটে বসে পড়ে। তে তো ভেবেছিল এই লোকটা হয়তো কথাই বলতে পারে না, তাই কথা বলতে দেখে একটু চমকে যায়। এখন তো করোনার সময় না, তাও লোকটা মুখে মাস্ক পরে আছে। কি অদ্ভুত। ক্লাস শেষ হতে 1 মিনিটও দাঁড়ায় না, হন হন করে চলে যায়। লোকটা অ্যাটিটিউডে ভরা হলো, বেশ ভালোই পড়ায়। লোকটার অ্যাটিটিউড দেখে কলেজের মেয়েরা প্রথম দিনে ক্রাশ খেয়ে বসে আছে। তে বিরক্তিতে চোখ উল্টায়। আর কয়েকটা ক্লাস হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। তে তার সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাইকেল চালাতে চালাতে তে অনেক কিছুই ভাবছে। কোরিয়ার কালচার অনুযায়ী বছরের প্রথম স্নোফল পড়লে কোনো না কোনো দিন তারা প্রেমে পড়বেই। আবার ঘাড়ের প্রজাপতি চিহ্নটা জাংকুকের স্পর্শ শৈলে পেতে জ্বলে উঠেছে। কিছুই বুঝতে পারছে না তে। তাই তে এগুলো ভাবা বন্ধ করে দেয়। তে একটা ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ঘরটা বেশ অন্যরকম, কেমন রাজপ্রাসাদের ঘরের মতো, কিন্তু ঘরে অনেক ময়লা, মাকড়সার জালে ভরা। আয়না থেকে মাকড়সার জালটা সরাতে একটা অভয়ব ভেসে ওঠে। আয়নাতে অভয়বটার মুখ হুবহু তার মতোই দেখতে, কিন্তু অভয়বটার পরনে অনেক সুন্দর নীল রঙের একটা গাউন, চোখের মনি হালকা সবুজ, চুলগুলা বাদামি, মাথায় ফুলের মুকুট, গলায় বাটারফ্লাইয়ের লকেট, গায়ের রংটাও বর্তমানের চেয়ে অনেক সাদা। এরপর আয়নার মধ্যে সে দেখতে পায় ওই অভয়বটার পেছনে বড় নখ, লালমণি, সামনে বড় দাঁত যুক্ত ভ্যাম্পায়ারের মতো কিছু একটা এসে ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। ধরফড়িয়ে উঠে বসে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আজকেও তার বাটারফ্লাই ট্যাটুতে ব্যথা করছে। কিছুদিন
কিছুদিন আগে তের 19তম বার্থডে ছিল। তারপর থেকে সে উদ্ভট স্বপ্ন দেখতে শুরু করেছে। পরে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। তে আজকে কলেজে আগেই পৌঁছে গেছে, নিজের জায়গাতে বসেছিল, কিন্তু তার পক্ষে চুপ করে বসে থাকা প্রায় অসম্ভব। পেছনের দিকে ঘুরে বান্ধবীদের সাথে গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পরে বান্ধবীরা বারবার সামনে ঘুরতে ইশারা করছে, কিন্তু তে তো বাচাল কিছুই বোঝে না। এই যে মিস, আপনি তো ম্যানারলেস কেন? এই গম্ভীর কণ্ঠ শুনে সামনে ঘুরে তাকায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আজকেও মুখে মাস্ক। আপনি জানেন না ক্লাসে টিচার আসলে ক্লাসে মন দিতে হয়? বাইরে যান, আমার ক্লাস শেষে আসবেন। আই রিয়েলি সরি স্যার। নো সরি, গেট আউট ফ্রম দ্য ক্লাস। তে ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। তে জাঙ্কুককে মনে মনে অনেক গালি দিতে শুরু করে। হঠাৎই দেখা হয়ে যায় তার বেস্ট ফ্রেন্ড বোগামের সাথে। বোগাম অবশ্য তের থেকে 2 বছরের সিনিয়র। তবে তের সাথে বোগামের বন্ধুত্ব সম্পর্ক খুবই ভালো। অবশ্য বের করে দিয়ে ভালোই হয়েছে। তে আর বোগাম মিলে সাকুরা গাছের নিচে বসে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। 1 সপ্তাহ কেটে গেছে। তে কলেজ শেষে বন্ধুদের সাথে পাশে একটা পার্কে ঘুরতে গিয়েছিল। মজা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে তের মা বারবার কল করে বলছিল তাড়াতাড়ি বাসায় ফিরতে। তে দ্রুত সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তার পথ আটকে দাঁড়ায় 3 জন ছেলে। তে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবার পথ আটকে দেয়। রক্তের নেশা উঠিয়ে দিয়ে কোথায় চলে যাচ্ছ সুন্দরী? তুমি যেই পরিমাণ সুন্দর, তোমার রক্ত খেতে তো বেশ মজা হবে। এই বলে ছেলেগুলো হাসছে। তে তো কিছুই বুঝতে পারছে না এরা কি বলছে। ছেলেগুলো হঠাৎ করে নিজেদের রূপ বদলে ফেলে। লাল মনি, বড় বড় দাঁতে অনেক ভয় পেয়ে যায়। পুরো রাস্তা ফাঁকা। বিপদের আভাস পেয়ে তেও দৌড়াতে শুরু করে। ভ্যাম্পায়াররাও তার পিছনে দৌড়াচ্ছে। ভ্যাম্পায়ার গুলো থেকে ধরেও ফেলেছে। তের খুব ভয় করছে। কিছুদিন যাবৎ ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত চুষে মারা যাওয়ার অনেক খবর পাওয়া যাচ্ছে। সবাই তো বলতো এগুলো ভ্যাম্পায়ারের কাজ, কিন্তু তে এগুলো কখনোই বিশ্বাস করতো না। ভ্যাম্পায়ার গুলো তের ঘাড়ে দাঁত বসিয়ে দিবে। তখনই কিছু একটা ঝড়ের বেগে চলে আসে আরো একটা ভ্যাম্পায়ার, কিন্তু দেখতে খুবই সুদর্শন। এরপর ভ্যাম্পায়ার গুলো থেকে ছিঁড়ে ঝড়ের গতিতে দৌড়ে পালাতে থাকে, কিন্তু শেষ রেহাই হয় না তাদের। সেই ভ্যাম্পায়ারটা এসে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। এই সবকিছু নিজের চোখে দেখেছে। মরার আগে 3 জন বলছিল, প্রিন্স ক্ষমা করে দেন, এরকমটা কখনো হবে না। রয়্যাল ভ্যাম্পায়ার প্রিন্স কখনো অন্যের সাথে আপোষ করে না, আজও করবে না। ভ্যাম্পায়ার প্রিন্সকে দেখে তে ক্রাশ খেয়ে বসে আছে। কি সুন্দর দেখতে। তে তার দিকে হা করে তাকিয়ে আছে। কি মেয়ে, এভাবে তাকিয়ে যে আছো, ভয় করছে না নিজের সামনে আসল ভ্যাম্পায়ার দেখে? ভয় তো করছে না, খুব সাহস দেখছি তোমার। বলেই তের ঘাড়ের কাছে বড় বড় দাঁতগুলো নিয়ে যায়, কিন্তু তের চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। একি, তুমি ভয় পাওনি? না, যে জীবন রক্ষা করলো সে কিভাবে জীবন নিতে পারে? সত্যি সত্যি কামড়ে দেই? দেন, আমি কামড় খেতেও রাজি আছি। বাই দ্য ওয়ে প্রিন্স মশাই, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনাকে দেখে আমি ক্রাশ খেয়ে আছি। মেয়ে, তোমার দেখছি মাথায় সমস্যা আছে। আমি একজন ভ্যাম্পায়ার। সমস্যা তো ছিল না, কিন্তু আপনাকে দেখে হয়ে গেছে। প্রিন্স তের হাত ধরে নিজের কাছে টেনে আনে। প্রচুর ঠান্ডা হাত প্রিন্সের স্পর্শে বাটারফ্লাই জ্বলতে শুরু করে। এরপর প্রিন্স ঝড়ের গতিতে থেকে উড়িয়ে নিয়ে তের বাসার সামনে দিয়ে আসে। যাও ভেতরে যাও, আর সন্ধ্যার পরে একদম বাইরে থাকবে না। এই যাবো তো ভেতরে, তার আগে বলো তুমি কোথায় থাকো? ভ্যাম্পায়াররা যেখানে থাকে আমিও সেখানে থাকি। মানে তুমি জঙ্গলে থাকো? তোমার রক্তের গন্ধে আমার নেশা ধরে যাচ্ছে, ভেতরে যাও। না, আগে বলো তোমার সাথে দেখা করতে হলে তোমাকে কিভাবে ডাকবো? ভ্যাম্পায়ার প্রিন্স কিছু বলে না, ঝড়ের গতিতে উড়ে চলে যায়। তেও ভেতরে চলে যায়। ভেতরে আসতে মায়ের হাজারটা প্রশ্ন। মাকে বুঝিয়ে শুনিয়েতে ঘরে চলে আসে। বিছানায় বসে ভ্যাম্পায়ার প্রিন্সের কথা ভাবতে থাকে। যেখানে তে একটা ভ্যাম্পায়ারকে দেখে ভয় পাওয়ার কথা, সে তো ক্রাশ খেয়ে বসে আছে। একটা ভ্যাম্পায়ার এতটা সুন্দর হতে পারে তা তার জানা ছিল না। পরের দিন সকালেতে কলেজে চলে যায়। এমনিতেই প্রচন্ড শীত, এর মধ্যে আবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। কলেজের মাঠে কাদা জমে পিছলে হয়ে আছে। তে খুব সাবধানে পা টিপে টিপে সামনে আগায়, কিন্তু পা পিছলে যেতে সামনের একজনের কোট খামচে ধরে। নিজের ব্যালেন্স ঠিক রাখতে চায়, কিন্তু হঠাৎ এরকম ভাবে ধরায় লোকটা ধপাস করে কাদার মধ্যে পড়ে যায়। তে পাশের একটা গাছ ধরে নিজের ব্যালেন্স ঠিক করে ফেলে। লোকটার দিকে তাকাতেই তার রাগী চোখ দেখতে পায়। এই যে স্বয়ং জাঙ্কুক স্যার। কি করবে বুঝে উঠতে না পেরে বোকার মতন হাসে। স্টুপিড মেয়ে কোথাকার, যেখানে যাও সেখানে একটা না একটা গোলমাল করো, তাই না? জাঙ্কুক উঠে দাঁড়াতে নিলে সে আবারও পা পিছলে পড়ে যায়। মানুষজন তার দিকে তাকিয়ে আছে। তে এগিয়ে আসে জাঙ্কুককে তোলার জন্য। হেই, ডোন্ট টাচ মি, আই এম ড্যাম শিওর তুমি আমাকে তুলতে গেলে আবারও ফেলে দিবে। এরপর দুটো ছেলে এসে জাঙ্কুককে তোলে। বেচারা পুরো শরীরে কাঁটা লেগে গেছে, পোশাক জামা জুতো সবগুলো কাদায় মাখামাখি। তে তো পাশে একটা গাছ ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। কাম উইথ মি স্টুপিড গার্ল। জাঙ্কুক তার হাত ধরতে গেলে তে বাটারফ্লাই ট্যাটুটা জ্বলতে শুরু করে। তে তাকিয়ে আছে লোকটার দিকে। সে আজকে মাস্ক পরে আছে।
কি অদ্ভুত, লোকটার হাত আজকেও নর্মালের থেকে অনেক বেশি ঠান্ডা। জাঙ্কুক টেকে গাড়ির মধ্যে ছুঁড়ে মারে, নিজে বসে পড়ে একে একে নিজের শার্ট কোট সবকিছু খুলতে থাকে। তে জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যেই না প্যান্টের বেল্টে হাত দেয়, তে চিৎকার করে উঠে বসে। এটা আপনি কি করছেন? আমি কিন্তু চিৎকার করব। জাঙ্কুক এবার উপরের প্যান্টটা খুলে সব জামা কাপড়দের হাতে ধরিয়ে দেয়। স্টুপিড, এই জামা কাপড়গুলো কালকে পরিষ্কার করে আমাকে ফেরত দেবে। তে আস্তে আস্তে চোখ খুলে দেখে জাঙ্কুক একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরাতে হাফ ছেড়ে বাঁচে। এরপর জাঙ্কুক গাড়ি থেকে নামিয়ে দেয় আর নিচে গাড়ি নিয়ে চলে যায়। তে আর কি করবে, ব্যাগে কাপড় চোপড় গুলো ভরে ক্লাসে চলে আসে। ক্লাস শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে। সবাই ভেবেছিল জাঙ্কুক হয়তো আসবে না, কিন্তু জাঙ্কুক ঠিক রাইট টাইমে ক্লাসে ঢুকে পড়ে। পরনে তার কালো স্যুট, কালো শার্ট, কালো প্যান্ট, কালো মাস্ক। জাঙ্কুক কখনো মাস্ক খোলে না, তার মুখ এখনো কেউ দেখেনি। রাতেতে ঘুমিয়েছিল, খারাপ স্বপ্নে তার ঘুম ভেঙে যায়, পানি খায়। এখন আর ঘুম ধরছে না, ফোন নিয়ে কিছু একটা ভেবে গুগলে ভ্যাম্পায়ার লিখে সার্চ দেয়। এরপর সে রয়্যাল ভ্যাম্পায়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারে। রয়্যাল ভ্যাম্পায়ার হলো ভ্যাম্পায়ারদের মধ্যে সবথেকে শক্তিশালী এবং বংশ পরম্পরায় তারাই ভ্যাম্পায়ার সাম্রাজ্যের রাজা হয়। এরা মানুষের রূপে খুব সাধারণভাবে মানুষের সাথে মিশে থাকতে পারে। এরা সাধারণত অনেক বছর বেঁচে থাকে। 500 থেকে 1800 বছর বয়সে ভ্যাম্পায়ারদের যুবক হিসেবে ধরা হয়। লোক কথায় প্রচলিত আছে রয়্যাল ভ্যাম্পায়ারদের মধ্যেকার কিছু বিশ্বাসঘাতক ভ্যাম্পায়ার তাদের তৎকালীন রাজার বিপক্ষে শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিল। বিশাল এক যুদ্ধ হয়। এই যুদ্ধে অনেক ভ্যাম্পায়ার সৈন্য সহ অনেক ভ্যাম্পায়ারও মারা যায়, এমনকি তাদের রাজাও মারা যায়। রাজার পরিবারের সদস্যরা তখন জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। পরে যখন রয়্যাল ভ্যাম্পায়ারের মধ্যে সবথেকে শক্তিশালী প্রিন্স যুবক বয়সে পৌঁছায়, তখন শত্রুদের আক্রমণ করে নিজেদের সাম্রাজ্য দখল করে নেয়। প্রাচীন ইতিহাসে আরো প্রচলিত আছে ভ্যাম্পায়ারদের মধ্যে এক গণক টাইপের ছিলেন যে ভবিষ্যৎবাণী করেছিলেন প্রিন্সের ভবিষ্যৎ রানী হবেন একজন সাধারণ মানুষ আর এম্পায়ার অফ ভেলোনিয়ার প্রিন্সেসের মেয়ে, যার শরীরে এক বিশেষ চিহ্ন থাকবে। তার সাথে ভ্যাম্পায়ার প্রিন্সের প্রথম দেখা হবে চেরি ব্লসমের স্নোফলের দিনে। আর এই ভবিষ্যৎ রানী হবে অনেক সুন্দর গোলাপি সাকুরা ফুলের মতন তার গায়ের রং। এই রানী পারবে রয়্যাল ভ্যাম্পায়ারদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করতে, তাদের একসাথে ধরে রাখতে। সার্চ করে আরো একটা জিনিস জানতে পারে, পূর্ণিমার দিন রয়্যাল ভ্যাম্পায়ারদের শক্তি কমে যায়। তবে যদি তারা তাদের ভালোবাসার কারো রক্ত পান করতে পারে, তাহলে তাদের শক্তি সেই মুহূর্তেই ফিরে আসে। রয়্যাল ভ্যাম্পায়াররা মানুষদের খাবার খেতে পারে না, তাদের প্রধান খাবার হলো বিভিন্ন প্রাণীর রক্ত, বিশেষ করে মানুষের রক্ত। আর পূর্ণিমার রাতেই তাদের মানুষের রক্তের নেশা একটু বেশি উঠে যায়। হঠাৎ করে ঘরের কারেন্ট চলে যায়, ঘুটঘুটে অন্ধকার গর্তে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালায়। তাদের বাড়ির কয়েক বাড়ির পরে জঙ্গল, সেখান থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। অনেকক্ষণ পার হয়ে গেছে, এখনো কারেন্ট আসেনি। এদিকে তেরও ঘুম আসছে না। তের মনে মনে ভাবে সে আজকে অ্যাডভেঞ্চারে নামবে, তার সাথে প্রিন্সকেও খুঁজবে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 1:15 বাজে। তে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার বাবা মা তো নিজেদের ঘরেই ঘুমিয়ে আছে। জঙ্গল থেকে এখনো শিয়ালের ডাক ভেসে আসছে। তে আস্তে করে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। জঙ্গলের স্যাঁতস্যাঁতে পরিবেশ। তে কখনো আগে জঙ্গলে আসেনি, এই প্রথমবার এসেছে, তাই পথঘাট কিছুই চেনে না। সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। কিছুটা সামনে এগোতে তার মনে হলো তার দিকে কিছু একটা ছুটে আসছে। শিয়ালের ডাকগুলো শোনা যাচ্ছে। হঠাৎ তীর পাশ দিয়ে দ্রুত গতিতে একটি শিয়াল দৌড়ে চলে যায়। তি ভয়ে দম ফেলে সাহস জুগিয়ে সামনের দিকে এগোতে থাকে। গাছের পাতার উপরে শিশির পড়েছে, সেগুলোর উপর আলো পড়তেই চিকচিক করছে। গাছের ঝোপের থেকে শব্দ আসছে, কেমন যেন পচা গন্ধ। এরকম পচা গন্ধে তীর বমি আসছে। তে নাক চেপে ধরে সামনের দিকে আরো এগোতে থাকে। কিছু দূর সামনে এগোতে একটা পাথরের সাথে বেঁধে তে পড়ে যায়। তখনই তার মাথার উপর দিয়ে অনেকগুলো বাদুড় জাগ বেঁধে উড়ে যায়। তে উঠতে যাবে, তখনই পেছন থেকে একটা শব্দ পায়। সেদিকে ফোনের আলো ধরতে ভয়ে তার বুকটা ধক করে ওঠে। কিছুটা দূরে একটা ভ্যাম্পায়ার একটি বন্য গরুর উপর হামলে পড়ে রক্ত খাচ্ছে। তে তাড়াতাড়ি আলো সরিয়ে ফেলে। এখানে আর থাকা যাবে না, যে করে হোক এখান থেকে বেরোতে হবে। কিন্তু সে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। সে তো জঙ্গলের মাঝখানে চলে এসেছে, আবার রাস্তাঘাট কিছুই চেনে না। এবার সামনের দিকে দৌড়াতে শুরু করে। এরকম দৌড়ানোর কারণে শুকনো পাতায় মর্মর আওয়াজ হচ্ছে। এরকম আওয়াজ পেয়ে ভ্যাম্পায়ারটি তের দিকে তাকায়। মানুষ দেখে বেশ খুশি হয়ে যায়। প্রাণপণে ছুটছে। ছুটতে ছুটতে সামনে একটা বিশাল বাড়ি দেখতে পায়। ঢুকে পড়ে ওই বাড়ির ভেতরে। এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। ওইভাবে না ঢুকলে তো ভ্যাম্পায়ারটি তাকে ধরে মেরেই ফেলতো। পুরো বাড়ি অন্ধকার, গা ছমছম করা পরিবেশ। কেউ কি ভেতরে আছেন? একটু সাহায্য করুন, আমি না পথ হারিয়ে চলে এসেছি। কেউ আছেন? কোনো সারা শব্দ আসে না। বাড়ির বাইরে থেকে শিয়াল আর কুকুরের ডাকের সাথে ভ্যাম্পায়ারদের অদ্ভুত গলার আওয়াজও পাওয়া যাচ্ছে। এখান থেকে বেরিয়ে পড়া মানে বিপদকে নিজের ঘাড়ে টেনে আনা। এরপর তে ধীরে ধীরে খুঁজতে থাকে বাসার মধ্যে কেউ আছে কিনা। হঠাৎই দেখে একটা দরজা চাপানো। তে আস্তে করে দরজা ধাক্কা দেয়। তখনই পেছন থেকে কেউ বলে ওঠে,
তুমি এখানে কি করছো? হঠাৎ করে কথা বলাতে চমকে ওঠে, পেছন ঘুরে দেখতে পায় প্রিন্স। তাকে দেখতে এখন একদম মানুষের মতো লাগছে। এ কি প্রিন্স, তুমি এখানে? আমি এখানেই থাকি, জঙ্গলে আমার বাড়ি। তুমি এত রাতে জঙ্গলে কেন এসেছো? আসলে ঘরে না আমার ভালো লাগছিল না, তাই জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে আসলাম। অ্যাডভেঞ্চার করা শেষ হলে এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার রক্তের গন্ধে নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না। এমনিতে আমি অনেক বেশি ক্ষুধার্ত। বাইরে আমি ভ্যাম্পায়ার দেখেছি, আবার শিয়াল কুকুর আছে, তুমি এগুলোর মধ্যে আমাকে চলে যেতে বলছো? এরকম মানুষের রক্তের গন্ধে প্রিন্সের শরীর বারবার মানুষ থেকে ভ্যাম্পায়ার রূপে চলে আসছে। প্রিন্স নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মূলত অনেক ক্ষুধা পেয়েছে। এরকম ক্ষুধার কারণে মানুষের রক্তের গন্ধ তাকে পাগল করে দিচ্ছে। প্রিন্স নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার কাছে চলে যায়, ঘাড়ের কাছে মুখ নিয়ে গন্ধ নিচ্ছে। তার কেমন জানি ভয় করছে। প্রিন্স তুমি এরকম করছো কেন? আমার তো ভয় করছে। এই জন্যই তোমাকে বলেছিলাম এখান থেকে চলে যেতে। চুপ, প্লিজ আমাকে গন্ধ নিতে দাও। প্রিন্স তার ঘাড়ের কাছে নাক নিয়ে গন্ধ নিচ্ছে, এটা আরো কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। দাঁতগুলো বারবার ওই নরম দেহের ঘাড়ে বিঁধে দিতে ইচ্ছা করছে। মেয়েটাকে তো সে চেনেও না, তবুও প্রিন্স মেয়েটার ঘাড়ে দাঁত বসাতে পারছে না, ভেতর থেকে কিছু একটা বাধা দিচ্ছে। এরপর প্রিন্স থেকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মেয়ে, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, এসেই তোমাকে বাসায় দিয়ে আসবো। এই বলে প্রিন্স সেখান থেকে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর প্রিন্স ফিরে আসে, তাকে কিছুটা স্বাভাবিক লাগছে এখন। এ কি, কোথায় গিয়েছিলেন? আপনার মুখে রক্ত কেন? আর কার রক্ত খেয়ে এসেছেন? আমার ভালো লাগছিল না, তাই মিস্টার পার্কের রক্ত খেয়ে এসেছি। কি, মিস্টার পার্ক? উনি তো একজন নামকরা রাজনৈতিক ব্যক্তি। তো কি হয়েছে? ওর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। জুয়া, রাহাজানি, বউ পেটানো এমন কোনো খারাপ কাজ নয়, সেটা সে করেনি। আর বাই দ্য ওয়ে, এই মেয়ে, তোমার কি ভয় করছে না আমি যদি তোমার রক্ত খেয়ে নিতাম? আমার কেমন জানি তোমাকে ভয় করে না, বিশ্বাস হয় তুমি আমার উপর কিছুই করবে না। তুই কথা বলছিলে তখনই প্রিন্স লক্ষ্য করে তার ঘাড়ে বাটারফ্লাই চিহ্নটি। এটা কি, এই চিহ্নটা কি তোমার জন্ম থেকেই? হ্যাঁ, যতদূর জানি তো এটা আমার জন্ম থেকেই। প্রিন্স হঠাৎ করেই কোথাও একটা চলে যায়। কিছুক্ষণ পরে হাতে একটা ছুরি নিয়ে ফিরে আসে, তার দিকে এগিয়ে আসে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, কেন ভয় পাবো তোমায়? মুখে না বলতে মনে মনে ভয় পাচ্ছে। যতই হোক প্রিন্স একটা ভ্যাম্পায়ার। প্রিন্স তের হাত ধরে নেয়, ঠান্ডা শীতল হাত। তের বাটারফ্লাইতে ব্যথা করছে। প্রিন্স তের দিকে ছুরি এগিয়ে দেয়, এতে হাতের আঙুলের ডগায় সামান্য কেটেও দেয়। তের আঙুলের ডগা থেকে বেরোয়া রক্তের গন্ধে প্রিন্স যেন উন্মাদ হয়ে যাচ্ছে। আঙুলটা মুখে নিয়ে কিছু রক্ত শুষে নেয়। আঙুলে কিছুটা রক্ত বাটারফ্লাইটার উপর দিতে লাইটের মতো জল করে ওঠে। প্রিন্স কিছু না বলে শুধু বাঁকা হাসে। প্রিন্স তার পাওয়ার দিয়ে তের আঙুলের ডগার কাটা সারিয়ে দেয়। এরপর তের কোমর ধরে উঁচু করে উড়াল দেয়। চোখের পলকে তের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। রাতে আর কখনোই বাসা থেকে বের হবে না, এখন ভেতরে যাও। মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। সকাল হতেই মিস্টার পার্কের সাদা রক্তশূন্য মৃতদেহ পাওয়া যায়। সাংবাদিকরা খবর বানাতে ব্যস্ত। সবাই তার মৃত্যুর রহস্য বুঝছে। এদিকে তো জানে কিভাবে তার মৃত্যু হয়েছে। কলেজে আসে, জাঙ্কুক স্যারের জামা কাপড়গুলো ফেরত দিয়ে সরি বলে পেছন ফিরে যেতে শুরু করে। হঠাৎ করে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। এই হোঁচট খেতে তার হাতে থাকা বই উড়াল দিয়েছে, সেটা বুঝতে পেরে পেছনে থাকায় বইটা গিয়ে জাঙ্কুকের মাথায় বাড়ি খায়। জাঙ্কুক তীর দিকে রাগি চোখে এগোতে দৌড়াতে শুরু করে। তীর দৌড়াচ্ছে, তার পেছনে জাঙ্কুকও দৌড়াচ্ছে। তীর দৌড়াতে দৌড়াতে পুল সাইডে চলে এসেছে। কিছু করতে করতে জাঙ্কুকও চলে এসেছে। এখানে এসে জাঙ্কুক তার হাত ধরে ফেলে। জাঙ্কুককে ছাড়ানোর জন্য ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কা দেওয়াতে জাঙ্কুক তাল সামলাতে না পেরে থেকে নিয়ে পুলের ভেতর পড়ে যায়। বুঝতে পারে না লোকটা তো অদ্ভুত কেন, আজকে মুখে মাস্ক পরা। স্টুপিড মেয়ে, তোমাকে যাতে আমার আশেপাশে আর না দেখি। এই বলে জাঙ্কুক পুল থেকে উঠে সেখান থেকে চলে যেতে না, পেছন থেকে তে ডাকতে থাকে, ও স্যার, আমাকে রেখে চলে যাচ্ছেন? আমি তো সাঁতার পারি না, আমাকে উঠান না। জাঙ্কুক শোনে না, তেকে রেখে চলে যায়। তে পুলের সিঁড়ি ধরে উঠে বসে হাঁপাতে থাকে। জাঙ্কুক কানে গালিও দিতে থাকে। রাতে তে এই টেবিলে বসে পড়ছিল বললে তো ভুল হবে, বই খুলে বসেছিল। তার মনটা পড়ে আছে প্রিন্সের কাছে। কত হ্যান্ডসাম দেখতে, প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে প্রিন্স। কি ভ্যাম্পায়ার লুক থেকে অনেক হট লাগে। এসব ভেবেতে মুচকি হাসে। খোলা জানালা দিয়ে আধা চাঁদের দিকে সে তাকিয়ে আছে। হঠাৎ কিছু একটা হামাগুড়ি দিয়ে জানলা দিয়ে তার ঘরে প্রবেশ করে। এই কি প্রিন্স তুমি? হ্যাঁ, আমি আবার কেউ স্মরণ করলে তার কাছে না এসে পারি না। তোমাকে আবার এখানে কে স্মরণ করলো? আমি যার বাড়িতে এসেছি সে নিশ্চয়ই স্মরণ করেছে। প্রিন্সের সামনে দাঁতগুলো বারবার বেরিয়ে আসছে আর চোখগুলো লাল হয়ে আসছে। তোমার রক্তে কি আছে বলো তো? তুমি কাছাকাছি থাকলেই তোমার রক্তের গন্ধে আমি পাগল হয়ে যাই। ও
ওই বাটারফ্লাই ট্যাটুতে দাঁতগুলো বসিয়ে দিতে ইচ্ছা করে। তোমার গায়ের রং একদম গোলাপি আর সাদা সাকুরার মিশ্রণ। তোমার চোখগুলো টকটকে লাল আর সামনে দুটো বড় দাঁত থাকলে আরো সুন্দর মানাতো। বুঝতে পারছে না প্রিন্স কি তার সাথে ফ্লার্ট করছে। তে মনে মনে ভাবে ভ্যাম্পায়াররা হয়তো এভাবেই ফ্লার্ট করে। না, ভ্যাম্পায়াররা মানুষ দেখলে এভাবে কখনোই ফ্লার্ট করে না, শুধুমাত্র প্রিন্সই করে। তা কজনের সাথে এরকম ফ্লার্ট করেছো? অন্যজনের রক্তের গন্ধ তো ভালো লাগে নাই, তাই তাড়াতাড়ি রক্ত খেয়ে ছেড়ে দিয়েছি। আমার রক্তের গন্ধ যখন তোমার এত ভালো লাগে তাহলে তো টেস্ট করে দেখতেই পারো, তাই না? কখনো কি দেখেছো পছন্দের ফুলকে শখের মালিকে ছিঁড়ে ফেলতে? এভাবে দুজন কিছুক্ষণ কথা বলে। দরজার বাইরে থেকে তীর মা ডাক পড়তে প্রিন্স ঝড়ের গতিতে সেখান থেকে চলে যায়। এভাবে কিছু দিন কেটে যায়। এই কয়দিনে প্রিন্সের সাথে তীর ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কলেজের কেউ এখনো জঙ্গক স্যারের ফেস দেখতে পারেনি, সে সবসময় মাস্ক পরে থাকে। আজ পূর্ণিমার রাত। জিন বারবার থেকে বলেছে বাইরে না যেতে, কোনো শব্দ শুনলে বাইরে না যেতে। যেহেতু তেতের বাড়ির কয়েক বাড়ি পরে জঙ্গল, তাই জিন সেটা ভালো করে জানে এখানে কি চলে। শুয়ে এপাশ ওপাশ করছে আর প্রিন্সের কথা ভাবছে। আজ তো পূর্ণিমার রাত, তাহলে আজকে প্রিন্সের শক্তি কমে আসবে। এমন সময় যদি কোনো শত্রু ভ্যাম্পায়ারটাকে আক্রমণ করে তখন কি করবে, এসব ভাবতে প্রিন্সকে ডাকতে শুরু করে। কিন্তু আজকে প্রিন্স আসে না। বাইরে থেকে শিয়ালের অদ্ভুত সুরে ডাক ভেসে আসছে, সাথে ভ্যাম্পায়ারদের অদ্ভুত আওয়াজ। তাহলে কি প্রিন্সের কোনো ক্ষতি হলো? জিন তো থেকে বারবার বলেছিল যাতে ঘর থেকে বের না হয়, কিন্তু তে ঘর থেকে বেরিয়ে পড়ে। তে জঙ্গলের দিকে এগোতে থাকে আর প্রিন্সকে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ আসে না। আকাশে গোল রুটির মতো চাঁদের আলোয় সবটা দেখা যাচ্ছে। শিয়াল কুকুরের ডাক সহ জঙ্গলি পশুদের আওয়াজ আসছে। তে এবার অনেক ভয় করছে, তাও সামনের দিকে এগোতে থাকে। সামান্য সামনে এগোতেই দেখে প্রিন্স অন্য চারটা ভ্যাম্পায়ারের সাথে মারামারি করছে। তে থ মেরে দাঁড়িয়ে গেছে। কি বিভৎস মারামারি! প্রিন্সের শক্তি কমে গেছে দেখে বোঝা যাচ্ছে চারটার সাথে সে পেরে উঠছে না। চারটা মিলে প্রিন্সকে মারতে থাকে। প্রিন্স অনেকটা আহত হয়ে গেছে। প্রিন্স নিচে পড়ে যেতেই অন্য ভ্যাম্পায়াররা তার উপর আক্রমণ করতে যাবে। সেই সময় তে পেছন থেকে একটার মাথার মধ্যে ইট দিয়ে বাড়ি মেরে দেয়। ভ্যাম্পায়ারগুলো পেছনে তাকায়, দেখে একটা মানুষ, তাও আবার মেয়ে। এরপর ভয়ানক একটা চেহারা নিয়ে আক্রমণের জন্য তের দিকে এগিয়ে আসে। তেও দৌড় দেয়, তবে বেশি দূর যেতে পারে না। তার আগে ভ্যাম্পায়াররা ধরে ফেলে। পেছন থেকে বাঁচানোর জন্য প্রিন্স এসে আক্রমণ করে। তার শরীর খুবই দুর্বল, দেখেই বোঝা যাচ্ছে পুরো শরীর জুড়ে ক্ষত। এদিকে প্রিন্স তো তের রক্তে গন্ধে বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। প্রিন্স ভ্যাম্পায়ারদের ঠেকাতে হিমশিম খাচ্ছে, সে এতটাই দুর্বল হয়ে গেছে। তে তো গুগলে পড়েছিল মানুষের রক্ত পান করলে শক্তি ফিরে পায়। এখানে তো সে একজনই মানুষ আছে। তে কিছু না ভেবে আঙুলের ডগা কেটে দেয়, লাল রক্ত বেরিয়ে আসে। রক্তের কড়া গন্ধে এবার সবাই পাগল হয়ে গেছে। প্রিন্স তো আরো বেশি উন্মাদ হয়ে গেছে। শুধুমাত্র তে তার জন্য সামনে এগোয় না। এই শোনো, তাড়াতাড়ি করে রক্তটা পান করো। না তে, এখন আমি তৃষ্ণায় আছি, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার কিচ্ছু হবে না। আমাদের দুজনকে বাঁচতে হলে এক্ষুনি তোমাকে রক্ত পান করতে হবে। আমি এটা কিছুতেই করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও, ওরা তোমার ক্ষতি করে দিবে। চলে যাও। না, তোমাকে এভাবে বিপদে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। পেছন থেকে ভ্যাম্পায়ার গুলো প্রিন্স আর টের উপর আক্রমণ করে। তে দেরি না করে নিচের রক্তে ভেজা কাটা আঙুলটা প্রিন্সের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। প্রিন্স তো রক্তের নেশায় পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি রক্ত শুষে নিতে শুরু করে। নিজের উপর এতটাই কন্ট্রোল হারিয়ে ফেলেছে যে রক্ত অনেকটাই শুষে নিয়েছে। যার দরুন তে অনেক ক্লান্ত দুর্বল হয়ে গেছে। প্রিন্স তার শক্তি ফিরে পেয়েছে দেখে ভ্যাম্পায়ার গুলো ঝড়ের বেগে পালাতে শুরু করে, কিন্তু শেষ রেহাই হয় না। প্রিন্স তাদের ধরে ফেলে বিভৎসভাবে মেরে ফেলে। তিনি নিচে বসে পড়েছে, মুখটা ফ্যাকাশে লাগছে। প্রিন্স তাড়াতাড়ি করে তার কাছে চলে যায়। এদিকে তে রক্ত স্বল্পতার দরুন অক্সিজেনের মাত্রাও কমে গেছে। তে জোরে জোরে শ্বাস নিতে নিতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে। ভ্যাম্পায়াররা তো ইমোশনলেস হয়, তাহলে কেন প্রিন্সের এতটা কষ্ট হচ্ছে তের জন্য? তার কেন মনে হচ্ছে সে সবকিছু হারিয়ে ফেলছে? তাড়াতাড়ি করে তেকে কোলে নিয়ে উড়াল দেয় হাসপাতালের সামনে। মানুষ রূপ নিয়ে তেকে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকে পড়ে। ডাক্তাররা দ্রুত তাকে স্যালাইন দেয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার 4 ব্যাগ রক্ত লাগবে। তীর এখনো জ্ঞান ফিরে নেই, নিথর ফ্যাকাশে দেহটা পড়ে আছে। প্রিন্সের বুকটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন চোখের সামনে বাবা মাকে মরতে দেখেছিল, তার তখনও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট তার এখন হচ্ছে। রিসেপশনিস্ট একটা ফর্মে সই করতে বলে। প্রিন্সও বেখালিতে একটা সই করে বসে। ডাক্তাররা রক্ত জোগাড় করে দিয়ে শরীরে রক্ত দেয়। রক্ত দেওয়ার পর ঘুমে ইনজেকশন দেওয়া হয়। প্রিন্স বিল পরিশোধ করে দেয়। এরপর হাসপাতাল থেকে তের বাবা মার নাম্বারে কল করা হয়। তের বাবা মা আসার আগে প্রিন্স সেখান থেকে লুকিয়ে পড়ে। দূর থেকে তেকে দেখছে। সকালে থেকে তের ঘুম ভাঙে। পাশে বাবা মা বসে আছে, দুজনে ঘুমিয়ে আছে হেলান দিয়ে। তে আস্তে করে উঠে বসে। তার হাতে এখনো স্যালাইন চলছে। কালকে রাতের কথা মনে পড়তে তের মাথায় শুধু একটা কথাই আসে, প্রিন্স কি ঠিক আছে?
গেছে। স্যালাইন শেষ হতে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। তে রিসেপশনে এসে জিজ্ঞাসা করে তাকে কে অ্যাডমিট করেছে, কিন্তু তার নাম বলতে পারে না, শুধু ওই ফর্মটা দেখায়। অভিভাবকের জায়গায় একটা নাম দেখে তে অবাক হয়ে যায়, কিছুতেই যেন কিছু মেলাতে পারছে না। ড্রাগন ভ্যাম্পায়ার প্রিন্স, আমরা তো সাকুরার খোঁজ পেয়েছি। ওয়েল ডান। সবসময় চোখে চোখে রাখবে। রয়্যাল প্রিন্সের দুর্বলতাকে আমাদের কাছে আনতে পারলেই হারানো সহজ হবে। প্রিন্স কি জানে সাকুরা কে? এই বিষয়ে তেমন জানি না, তবে প্রিন্স আমাদের 4টা ভ্যাম্পায়ারকে রাতে মেরে ফেলেছে। ড্যামেট, ভেবেছিলাম ওই রাতে ওকে শেষ করে ফেলবো। সবাইকে একসাথে করো, আমাদের আরো জোরদার প্ল্যান করতে হবে। সেই ভ্যাম্পায়ার সেখান থেকে চলে যেতে ড্রাগন ভ্যাম্পায়ার প্রিন্স আয়নায় ঘুষি দিয়ে বলে, রাজত্ব আমি ছিনিয়ে নিবই যে করেই হোক। একটা মানুষ আর রয়্যাল প্রিন্স মিলে কখনো আমাকে আটকাতে পারবে না, কখনোই না। প্রিন্স প্রতিদিন যখন তীর ঘরে কেউ থাকে না তখনই আসে। তেকে দেখতে দুজনে মিলে বেশ ভালো সময় কাটায়। অসুস্থতার জন্য তে অনেকদিন কলেজে আসে না। আজকে অনেকদিন পরে এসেছে। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতে বোগামের সাথে দেখা হয়ে যায়। হাই বোগাম, কেমন আছিস তুই? ভালো। আপনি এতদিন আসেননি কেন? আরে একটু অসুস্থ ছিলাম রে, যার জন্য আম্মু আসতে দেয়নি। এরপর দুজনে গল্প করতে করতে যে ক্লাসরুমে চলে যায়। তে ফার্স্ট বেঞ্চে বসেছে। জীবনের প্রথমবার সে প্রথম বেঞ্চে বসলো। কিছুক্ষণ পরেই জাঙ্কুক রুমে আসে। আজকেও পুরো কালো আউটফিট, সাথে আছে কালো মাস্ক। তে সহ ক্লাসের সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। জাঙ্কুক বসতে বললে সবাই বসে পড়ে। ক্লাসের সব মেয়েরা জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। মাস্ক পরে এত সুদর্শন লাগে, মাস্ক খুললে না সবাই হার্ট অ্যাটাক করে ফেলবে। জাঙ্কুক সবাইকে পড়া ধরে, শুধুমাত্র তে বাদে। ক্লাস শেষে পড়া না বোঝার বাহানা দিয়ে তে জাঙ্কুকের কেবিনে চলে যায়। জাঙ্কুক তো কেবিনে বসে ল্যাপটপে কি যেন করছিল। তে কেবিনে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। স্টুপিড গার্ল, পারমিশন নিয়ে ভেতরে এসেছো আর এখানে কি করছো? আমি তো পড়া বুঝিনি, এখন আমাকে বুঝিয়ে দিন। এখন বুঝাতে পারবো না, গেট আউট। নো নো, এত সহজে তো যাচ্ছি না। এইটুকু বলে টি জাঙ্কুকের দিকে এগিয়ে যেতে শুরু করে। জাঙ্কুক চেয়ার থেকে উঠতে নিলে তে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হেই গার্ল, তোমার তো দেখছি বেশ সাহস হয়েছে, প্রফেসরের সাথে এরকম করছো। আমার সাহস তো অনেক আগে থেকেই, তার জন্য তো তোমার মতো শক্তিশালী রয়্যাল ভ্যাম্পায়ার প্রিন্সকে ভালোবেসে ফেলেছি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আবল তাবল বলছো বলো তো? যা বলছি সত্যি বলছি, তুমি রয়্যাল ভ্যাম্পায়ার প্রিন্স জিওন জাঙ্কুক, তাই না? এই বলে তে জাঙ্কুকের মুখ থেকে মাস্ক খুলতে যায়, কিন্তু জাঙ্কুক খপ করে ধরে ফেলে। তো তোমার কথা ভুল হচ্ছে, মানুষ কিভাবে ভ্যাম্পায়ার হবে বলো? তে জাঙ্কুকের কোনো কথাই শোনে না, টান দিয়ে মাস্কটা খুলে ফেলে। এখনো তুমি অস্বীকার করবা? কিসব বলছো তুমি? ভ্যাম্পায়ার এগুলো কখনো বাস্তবে তো হয় না। হয়তো তুমি আমার রয়্যাল ভ্যাম্পায়ার প্রিন্স, আমি হাসপাতালের ফর্মে দেখেছি তোমার সাইন। এই সরো আমার কোল থেকে। কেন? আমার রক্তের গন্ধে বুঝি তোমার নেশা ধরে যাচ্ছে? কি যাতা বলছো তুমি? পাগল হয়ে গেছো, সরো এখান থেকে। এরপর তে ফল কাটা ছুরি দিয়ে নিজের আঙুলের ডগায় কাটে। রক্ত বের হতে জাঙ্কুকের কাছে এগিয়ে যায়। জাঙ্কুক ঘামছে, তাড়াতাড়ি করে মাস্ক পরার চেষ্টা করছে, কিন্তু তে মাস্কটা নিয়ে নেয়। জাঙ্কুক এবার বারবার আসল রূপ বের হয়ে যাচ্ছে। জাঙ্কুক আর কন্ট্রোল করতে পারছে না, আসল রূপে চলে আসে। এর কোমর ধরে টান দিয়ে কাছে টেনে আনে। আঙুলে লেগে থাকা রক্তগুলো শুষে নিয়ে কাটা জায়গায় হাত বোলাতে ক্ষত সেরে যায়। জাঙ্কুক এখনো নিজের কন্ট্রোলে আসতে পারেনি। তেকে আরো মিশিয়ে নেয় নিজের সাথে। তীর গলায় মুখ গুজে দেয় আর গন্ধ নিতে শুরু করে। জাঙ্কুকের স্পর্শে তীর গলায় বাটারফ্লাইতে ব্যথা করছে। একটানা অনেকক্ষণ এরকম গন্ধ নেওয়ার পর জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে ফেলে। তে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে ফেলে। এতদিন আমার কাছে পরিচয় কেন গোপন করে রেখেছিলে? এই সোনা, সবকিছুর একটা পারফেক্ট সময় থাকে, সেই সময়টা আসলে আমি নিজেই তোমার কাছে চলে যেতাম। এই বলে জাঙ্কুকের কপালে একটা চুমু খায়, কিন্তু তে জাঙ্কুকে নিজের কাছ থেকে সরিয়ে নেয়। মুখটা হালকা ফুলিয়ে বলে, তোমার সাকুরা নাকি কে যেন আসবে? হ্যাঁ আসবে তো, আমি তার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। আমার বয়স 750 বছর, 500 বছর বয়সে যুবকে পা দিয়েছে, তার জন্য তো অপেক্ষা করছি। তার 18 বছর পার হওয়ার পর কোনো একদিন তার সাথে চেরি ব্লসমের দিন দেখা হবে আমার, আর স্নোফলও হবে। তার দেখা পাওয়ার জন্য এই শহরে আমি 250 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। তো ভীষণ মন খারাপ হয়, চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার মানে তুমি তোমার সাকুরাকে পেলে আমাকে ভুলে যাবে, তাই না? হ্যাঁ ভুলে যাব। আচ্ছা তে যাবে আমার সাথে এক জায়গায়? সরো, আমি তোমার সাথে কোথাও যাব না। আহা, এত জেলাস? মোটেও জেলাস না, আমাকে নিয়ে যেতে হবে না। তোমার কে যেন আছে সাকুরা, তাকে নিয়ে যাও। এরপর জাঙ্কুক তে হাতে ছোট্ট করে একটা চুমু খায়। এই প্রথম তে কোনো পুরুষের থেকে এরকম স্পর্শ পেল। জাঙ্কুক তের কোমর নিজের সাথে মিশিয়ে নেয়। মুহূর্তের মধ্যে কেবিনের জানলা দিয়ে তেকে নিয়ে বের হয়ে আকাশের ঝড়ের বেগে উড়াল দেয়। 8 ঘন্টা পর জাঙ্কুক থেকে নামিয়ে দেয়। তে আশেপাশে অবাক হয়ে তাকিয়ে আছে। এই তো 8 ঘন্টা আগে সে সিউলে ছিল। 8 ঘন্টার মধ্যে ভালোবাসার স্মৃতি জড়িত শহর প্যারিসে চলে এসেছে।
একটা হাইব্রিড লাল গোলাপের বিশাল বাগানে নিয়ে যায়। সেখানে কাপলদের মুহূর্ত কাটানোর বেশ ভালো জায়গা আছে। তের হাত ধরে একটা বেঞ্চের উপরে বসে পড়ে। তে একটা সত্যি কথা বলবো, আমার সাকুরা হলে তুমি। অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। হ্যাঁ সত্যি। তোমার কি মনে আছে আমাদের যখন ভার্সিটিতে প্রথম দেখা হয়েছিল তখন চেরি ব্লসম হয়েছিল, আবার সেই সময় প্রথমবারের মতো স্নোফল হয়েছিল, মনে আছে তোমার? তে মাথা নাড়ে। জাঙ্কুক আবার বলতে শুরু করে, সেদিন যখন তোমার রক্ত আমি নিয়েছিলাম ওই দিন তোমার ঘাড়ে বাটারফ্লাই চিহ্নটি জলজল করে উঠেছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি আমার সাকুরা, যার জন্য আমি এতটা বছর ধরে অপেক্ষা করছি। এই অপেক্ষা করতে করতে তোমার সাথে দেখা হবার আগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তাহলে তাহলে কি আমি মানুষ না? জাঙ্কুক আবার একটু হেসে তার হাতে চুমু খায়। এম্পায়ার অফ ভ্যালোরিয়ার সদস্যরা সবাই মানুষ। এরা অন্যান্য মানুষের থেকে দেখতে একটু বেশি সুন্দর, তাই তারা নিজেদের একটা আলাদা রাজ্য তৈরি করে। এরা নিজের রাজ্য ব্যতীত অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই, কিন্তু তোমার মা একটা সাধারণ মানুষকে বিয়ে করে ফেলে। কিন্তু জাঙ্কুক, এসব কথা বাদ দাও না, চলো আমরা এই মুহূর্তটাকে উপভোগ করি। জাঙ্কুক তের হাত ধরে দৌড়াচ্ছে দুপাশের লাল গোলাপের মাঝখানে সরু পথ দিয়ে। এরপর জাঙ্কুক থেকে নিয়ে উড়াল দিয়ে প্যারিসের ডিজনিল্যান্ডে চলে আসে। তে জায়গাটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। এখানে বিভিন্ন বিখ্যাত সব কাপলদের কস্টিউম রেন্ট পাওয়া যায়। তারা রোমিও জুলিয়েটের কস্টিউম রেন্টে নেয়, স্মৃতি হিসেবে কিছু ক্যামেরা বন্দি করে নেয়। এরপর জাঙ্কুক থেকে নিয়ে আবার উড়াল দেয়, নিয়ে যায় বিখ্যাত লাক্সেমবার্গ পার্কে। পার্কে রং বেরঙের অর্কিড আছে, এত রঙের অর্কিড তে কখনো দেখেনি। জাঙ্কুক থেকে নিয়ে অনেক জায়গায় ঘোরে। এরপর সর্বশেষ নিয়ে আসে আইফেল টাওয়ারের সামনে। এখানে এসে তে একটু ইমোশনাল হয়ে যায়। টিভিতে অনেক দেখেছে, কখনো ভাবে না এখানে আসতে পারবে। এরপর জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে নেয়। এভাবে দুজনে মিলে আরো সুন্দর কিছু মুহূর্ত কাটায়। কোরিয়ান সময় অনুযায়ী এখন বাজে সন্ধ্যা 7টা। তেই চিন্তায় পড়ে যায়, মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে। জাঙ্কুককে বলতে তেকে নিয়ে উড়াল দেয়। 8 ঘন্টার মধ্যে বাসার সামনে চলে আসে। তাকে নামিয়ে দেয়, গাছের পিছনে লুকিয়ে পড়ে। তের মা দরজা খোলার পর তে ঢুকতেই তারপর সে চলে যায় সেখান থেকে। তে কোথায় ছিলি সারাদিন তুই? আরে মা, কলেজে তো ছিলাম, সেখান থেকে সান আমাকে জোর করে ওদের বাড়ি নিয়ে গিয়েছিল। আজকে নাকি সানার জন্মদিন ছিল, তো কল করে একবার বলার প্রয়োজন বোধ করলে না? আমি তো চিন্তা করছিলাম, চলো খেতে আসো। মা আমি তো খেয়ে এসেছি, পেটে একটুও জায়গা নেই, তুমি যাও, আমি শুয়ে পড়ছি। এরপর তে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তার তো বিশ্বাসই হচ্ছে না একটু আগে সে প্যারিসে ছিল। প্যারিসে থাকা অবস্থায় জাঙ্কুক থেকে একটা রেস্টুরেন্টে খাইয়েছে। জাঙ্কুক তো মানুষের খাবার খেতে পারে না, তাই শুধু তে খেয়েছে। এরপর তের মাথায় আবার অন্য কথা ঘুরপাক খাচ্ছে। তার মা তত বেশি ফর্সা না, আবার তার বাবাও না। তাহলে তার বাবা মায়ের সাথে তার চেহারার একটু মিল নাই কেন? এত কিছু ভেবেও সে কোনো উত্তর পায় না। জাঙ্কুকের মোহে তার মন মস্তিষ্ক এখন পরিপূর্ণ। জাঙ্কুকে ছাড়া কিছু ভাবতে ইচ্ছা করছে না। হঠাৎ জানলা দিয়ে কিছু একটা হামাগুড়িতে ভেতরে প্রবেশ করে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এভাবে কেউ আসে নাকি? আই লাভ ইউ সো মাচ তেশোনা। আই লাভ ইউ টু। এটা বলতে তুমি ছুটে এসেছো? না, এটা বলতে আসেনি। আমি আজকে তোমার সাথে থাকবো, মাথায় হাত বুলিয়ে দাও না। এই বলে জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। তে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে এক নাগাড়ে। শেষ রাতের দিকে তের ঘুম ভেঙে যায়, দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। পরের দিন তে ভার্সিটির নাম করে বাসা থেকে বের হলো। সে ভার্সিটিতে চায় না। জাঙ্কুক তাকে থাইল্যান্ডে নিয়ে যায়। সেখানকার সব থেকে বড় ওয়াটার পার্কে নিয়ে যায়। ফ্লাইবোট করার জন্য প্রস্তুতি নেয়। ওখানে প্রফেশনালস আছে যারা মেয়েদেরকে নিয়ে ফ্লাইবোট করে, কিন্তু জাঙ্কুক নিষেধ করে দেয়। সে চায় না তে শরীরে অন্য কেউ টাচ করুক। জাঙ্কুক তেকে নিয়ে ফ্লাইবোট রাইড করতে শুরু করে। তে জাঙ্কুকের উপর অনেক বিশ্বাস করে। সে জানে জাঙ্কুক তার কোনো ক্ষতি করবে না। জাঙ্কুক প্রফেশনালদের থেকে বেশি ভালো করে ফ্লাইবোট করছে। এভাবে সারাদিন অনেক ভালো সময় কাটে, খুব এনজয় করেছে দুজনে মিলে। সন্ধ্যার দিকে জাঙ্কুক থেকে নিয়ে সিউলে ফিরে আসে। তখনই বৃষ্টি শুরু হয়। সামান্য কিছুক্ষণ বৃষ্টি বিলাস করে জাঙ্কুক থেকে বিদায় জানিয়ে তাকে বাসায় দিয়ে আসে। রাত থেকে তের ঠান্ডা কাশি শুরু হয়ে যায়। সারাদিন তো পানির মধ্যেই ছিল, যার জন্য জ্বর চলে এসেছে। জিন তের পাশেই বসে আছে, মেয়েকে চোখ ছাড়া করছে না। এদিকে জাঙ্কুক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তের জন্য। জিন তের জন্য স্যুপ আনতে গেছে। জাঙ্কুক ঘরে ঢুকে পড়ে। তে তো শুয়ে আছে, মুখটা মলিন, হাঁচি দিচ্ছে বারবার। জাঙ্কুক তের কপালে হাত দিতে মনে হচ্ছে তার হাত পড়ে যাবে। কপালে এরকম শীতল হাতের স্পর্শ পেতে চোখ খুলে তাকায়, দেখে জাঙ্কুক মন খারাপ করে তাকিয়ে আছে। তোমার কি অনেক কষ্ট হচ্ছে? তোমার ঠান্ডা লেগে যাবে এটা বুঝতে পারলে কখনই ওখানে নিতাম না তোমায়। তে জাঙ্কুকের হাত ধরে কিছু বলবে, তখনই পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, হয়তো জিন আসছে। এটা ভেবে জাঙ্কুক সেখান থেকে চলে যায়।
জাংকুক জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় কোনো কিছুর তীব্র গন্ধ পায়। তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। জাংকুক চোখের পলকে গাছের ওপরে উঠে যায়। তখনই সেখানে একটা ভ্যাম্পায়ার চলে আসে, আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। জাংকুক বুঝতে পারে এটা এতক্ষণ তাকে ফলো করছিল। এরপর জাংকুক ভ্যাম্পায়ারটাকে অ্যাটাক করে, অনেক আঘাত করে শিকার করতে পারে না। জাংকুক ভ্যাম্পায়ারটাকে মেরে ফেলে। সে বুঝতে পারে তাকে ড্রাগন ভ্যাম্পায়ারের রাজ্য থেকে পাঠানো হয়েছে। এভাবে আরো এক সপ্তাহ কেটে যায়। কলেজে আসতে বোগামের সাথে দেখা হয়ে যায়। বোগাম থেকে আজকে ভার্সিটির পরে কফি শপে যাওয়ার জন্য ইনভাইট করেছে। জাংকুক ক্লাস নিচ্ছে, মুখে মাস্ক, তাও মেয়েরা একদম চোখ দিয়ে গিলে খাচ্ছে। তার তো খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে মেয়েগুলোর চোখ উপরে ফেলে দিতে পারলে তার মনের আগুন নিভত। জাংকুক ক্লাস শেষ করে চলে যায়। তে আরো দুটা ক্লাস করে জাংকুকের কেবিনে চলে যায়। তার রাগটা এখনো আছে। জাংকুক কিছু কাগজপত্র দেখছিল। তে দরজার ভেতর থেকে নক করে দেয়, সোফার উপর ব্যাগটা ছুঁড়ে মারে। এরপর জাংকুকের দিকে এগিয়ে যায়, মুখের মাস্কটা টেনে খুলে ফেলে। কালকে থেকে একদম মাস্ক পরবে না, তোমাকে মাস্ক পরলে আরো বেশি হ্যান্ডসাম লাগে। জাংকুকের দিকে ভালো করে তাকিয়ে আছে। তে ফেস দেখতে তো মেয়েরা আরো হা করে তাকিয়ে থাকবে। ধুর, ভাল লাগে না, তুমি মাস্ক পরেই থাকবে। জাংকুক উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসে। আহা, এত জেলাসি। জাংকুক থেকে কোলে বসিয়ে আদর করতে থাকে, গলায় নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। উফ, এই গন্ধে একদিন নিশ্চয়ই আমি মরে যাব। জাংকুকের চুল ধরে মুখটা গলা থেকে টেনে তোলে। জাংকুকের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। জাংকুক ভ্যাম্পায়ার, সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এদিকে তেও ঠোঁট ছাড়ছে না। এভাবে একটানা 8 ঘন্টা কিস করে। তের ঠোঁটের অবস্থা বেহাল। জাংকুক তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে, কিসে আসক্ত হয়ে গেছে। তের ফোনটা বেজে উঠতে দুজনে হকচকে ওঠে। জাংকুক, আমার বন্ধুর সাথে একটু রেস্টুরেন্টে যাব, কফি খেতে যাব। মেয়ে নাকি ছেলে? আসলে ছেলে। জাংকুক এক বাক্যে নিষেধ করে দেয়। তে অনেক রিকোয়েস্ট করে রাজি করায়। এরপর বোগামকে নিয়ে তারা দুজনে কফি শপে চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে, এখনো চাঁদ ওঠে নাই। আজকে পূর্ণিমার রাত, তাই জাংকুক সন্ধ্যার সময় তের সাথে দেখা করতে চলে আসে। তের ঘরের জানলা খোলা, কিন্তু তে ঘরে নেই। তে অন্য ঘরে থাকতে পারে এটা ভেবে জাংকুক তের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পার হয়ে গেছে, আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে। জাংকুক এখনো তের বাড়ির পেছনে ঝোপে অপেক্ষা করছে। সে অনেক দুর্বল হয়ে গেছে, শক্তি কমে গেছে। জানলা দিয়ে দেখতে পায় তের বাবা মা খুব চিন্তিত, এখানে ওখানে কল করছে। জাংকুক ঘরের ভেতরে কথা শোনার চেষ্টা করছে। কথা শুনে বুঝতে পারে তেকে পাওয়া যাচ্ছে না। জাংকুক বেশ চিন্তায় পড়ে গেছে। তার রাজ্যের কিছু প্রহরী ভ্যাম্পায়ারদের ডাকে, এরপর তেকে খুঁজে বের করতে বলে। জাংকুক উঠে দাঁড়ানোর মতো শক্তি শেষ, রক্তের প্রচন্ড নেশা উঠেছে। কিছুক্ষণ পরে হাজির হয় জাংকুকের পাঠানো প্রহরীদের মধ্যে একজন। সে বেশ আহত। প্রিন্স সাকুরাকে ড্রাগন ভ্যাম্পায়ার প্রিন্স বন্দি করে রেখেছে নিজের রাজ্যে। আমরা ওনাকে উদ্ধার করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলেছে। আমি একাই পালিয়ে চলে এসেছি। আমার জন্য রক্তের ব্যবস্থা করো, এভাবে কিছুতেই আমরা জিততে পারবো না। প্রহরী রক্ত খোঁজার জন্য যাওয়ার আগে তার উপর আক্রমণ করে বসে, চোখের পলকে মেরে ফেলে প্রহরীকে। জাংকুককে আক্রমণ করে আহত করে নিয়ে যাওয়া হয় ড্রাগন ভ্যাম্পায়ারের রাজ্যে। ড্রাগন ভ্যাম্পায়ার প্রিন্স রয়্যাল ভ্যাম্পায়ার প্রিন্সকে ধরে নিয়ে গেছে, সাথে আটকে রেখেছে সাকুরাকে। রয়্যাল ভ্যাম্পায়ার রাজ্যে সবাই ব্যাপারটা জানতে পেরে ড্রাগন ভ্যাম্পায়ার রাজ্যে আক্রমণ করে, কিন্তু রয়্যাল ভ্যাম্পায়ারদের আজকে তো শক্তি কমে গেছে। একের পর এক পরাজিত হতে থাকে। তুমুল যুদ্ধ হচ্ছে, জাংকুককে বেঁধে রেখেছে। জাংকুকের সামনে তার রাজ্যের সৈন্যদের একের পর এক মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। জাংকুক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে নেয়, নিজের সৈন্যদের বাঁচাতে যুদ্ধ ময়দানে নেমে যায়। জাংকুক চেষ্টা করছে প্রতিহত করার, কিন্তু পেরে ওঠে না। রয়্যাল ভ্যাম্পায়ার রাজ্যের সেনাপতি সুগা, জাংকুকের একমাত্র চাচাতো ভাই। সুগা ছাড়া জাংকুকের আপন বলতে তো কেউ নেই। সুগা প্রাণপণে যুদ্ধ করছে নিজের রাজ্য আর জাংকুককে বাঁচানোর জন্য। অর্ধেক সৈন্য মারা গেছে। সুগা নিজে অনেক দুর্বল হয়ে পড়েছে। জাংকুক যুদ্ধ ময়দানে বারবার পরাজিত হচ্ছে। যেই না মরণাস্ত্র দিয়ে জাংকুকের উপর আক্রমণ করতে চাপে ড্রাগন সৈন্যরা, সেই সময় সুগা জাংকুকের সামনে এসে পড়ে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সৈন্যগুলোকে প্রতিহত করে। সুগা মাটিতে পড়ে যায়, অস্ত্রটা তার শরীরে বিধিয়ে দিয়েছে। আস্তে আস্তে বিষ সর্বাঙ্গে ছড়িয়ে পড়বে, সুগা হাওয়ার সাথে মিলিয়ে যাবে। জাংকুক, আমার কথা চিন্তা করিস না, তুই যা, যে কোনো মুহূর্তে ওরা আক্রমণ করে দিতে পারে। ভাই, তুই কেন এরকমটা করলি? একবারও কি তোর আমার কথা মনে পড়লো না? একবারও কি ভাবির কথা, অনাগত সন্তানের কথা মনে পড়লো না? আমি জানি তুই জিমিন আমার সন্তানকে দেখে রাখবি, এখন যা। আমি একা তোকে ছাড়া কিভাবে থাকবো বল? জাংকুক, তাড়াতাড়ি কর, বিষ ছড়িয়ে পড়ছে, আমার সব পাওয়ার তুই নিয়ে নে। না সুগা ভাই আমার, আমি কিছুতেই পারবো না। জাংকুক, আমাদের রাজ্যের সকল সদস্যের জন্য হলো কর প্লিজ। জাংকুক সুগাকে শেষবারের মতো বুকে জড়িয়ে নেয়। ছোটবেলায় একসাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার। সুগা জাংকুককে সেই ছোট্ট কাল থেকে ঢাল হয়ে আগলে রেখেছে। সুগার কাছে জাংকুক অনেক ঋণী। বাবা মার মৃত্যুর পর থেকে এই পর্যন্ত তাকে রক্ষা করে গেছে। ভ্যাম্পায়ারদের নাকি ইমোশন নেই, তাহলে এত কষ্ট কেন হচ্ছে জাংকুকের? চোখ জলে ঝাপসা হয়ে আসছে।
জাংকুক সুগার সব পাওয়ার নিয়ে গেছে। পাওয়ার নিয়ে নেওয়ার সাথে সাথে সুগার শুকনো পাতার মতো হাওয়ায় মিলিয়ে গেছে। জাংকুকের সব শক্তি ফিরে এসেছে, কিন্তু মনটা একেবারে ভেঙে গেছে। বিষণ্ণ মন নিয়ে উঠে দাঁড়ায় নতুন উদ্যম যুদ্ধে যাওয়ার। জাংকুক মুহূর্তের মধ্যে ড্রাগন সৈন্যদের ধ্বংস করে দেয়। এরপর চলে যায় সাকুরা ওরফে থেকে বাঁচাতে। তের হাত মুখ বাঁধা অবস্থায় অন্ধকার একটি রুমে পড়ে আছে। কেউ এসে তার চোখ মুখ খুলে দেয়। কি বোগাম তুই? নো নো, ড্রাগন ভ্যাম্পায়ার প্রিন্স বোগাম, তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এরকমটা করতে পারছিস? ছি, তুই কখনো জাঙ্গুককে হারাতে পারবি না। জাঙ্গুক ঠিকই এখানে এসে আমাকে নিয়ে যাবে। ওই জাঙ্গুককে মেরে রাজ্য দখল করব, তারপরে তোকে বানাবো আমার রানী। ভেবেছিলাম তোকে মেরে ফেলবো, কিন্তু তুই যে সুন্দরী, তোকে আমার মনে ধরে গেছে। রানী বানাতে না পারলেও এক রাতের জন্য তোকে আমার চাই রেতে। এবার বোগামের মুখে এক দলা থুতু দেয়। ছি, তুই আমার বন্ধু ছিলি, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। বোগাম কিছু বলবে তার আগে এক সৈন্য এসে বলে জাঙ্গুক তার সৈন্য নিয়ে সামনের দিকে এগিয়ে আসে। এটা শুনে বোগাম তার সৈন্য যোগান রেডি করতে থাকে। জাঙ্গুক ড্রাগন সৈন্যদের উপর আক্রমণ করে। ওদিকে বোগাম অদ্ভুত এক প্রাণী নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্গুক যেটা কখনোই দেখে নাই, ওই প্রাণীগুলোর উপর আক্রমণ করে তার পাওয়ারগুলো কিছুই করতে পারছে না। কিচ্ছু হবে না জাঙ্গুক, তুই আমার কিছুই করতে পারবি না, আর আজকে তোর শেষ দিন। সে অদ্ভুত প্রাণীগুলো জাঙ্গুকের উপর আক্রমণ করে। জাঙ্গুক অনেক কষ্টে প্রাণীগুলোকে প্রতিহত করে। সে অনেকটা দুর্বল হয়ে গেছে, কারণ প্রাণীগুলো অনেক শক্তিশালী ছিল। প্রাণীগুলোকে প্রতিহত করার সময় জাঙ্গুকের সৈন্যরা মারা যায়। এখন জাঙ্গুক পুরোপুরি একা। বোগাম এবার জাঙ্গুকের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু বোগাম তো জাঙ্গুকের সাথে পারছে না। সে এবার মুখ্য চালটা দেয়, তের গলায় মরণাস্ত্র ধরে। পিছিয়ে যায় রয়্যাল ভ্যাম্পায়ার প্রিন্স জাঙ্গুক। আরেক পা এগুলে তোর সাকুরাকে আমি শেষ করে দেব। এমনিতে রক্তের গন্ধে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দেখ বোগাম, সাকুরার কিছু হলে আমি তোকে মেরে ফেলবো। আগে নিজে বাঁচ না, তারপর আমার কথা চিন্তা করিস। জাঙ্গুক নিজের পাওয়ার দিয়ে অনেক কষ্টে বোগামের হাত থেকে মরণাস্ত্র নিয়ে নেয়। এরপর বোগামদের ঘাড়ে দাঁত বসিয়ে দেয়, রক্ত শুষে নিতে শুরু করে। জাঙ্গুক বোগামকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। জাঙ্গুক অনেক কষ্টে বোগামকে সরিয়ে দেয়। শরীর থেকে অনেক রক্ত শুষে নিয়েছে। জাঙ্গুক ঘাড়ে হাত দিয়ে ক্ষত সারিয়ে দেয়, কিন্তু অনেক রক্ত শুষে নেয়। ফ্যাকাশ হয়ে গেছে। জাঙ্গুকের বুকে ঢলে পড়ে। জাঙ্গুক থেকে নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে বোগাম তার উপর আক্রমণ করে বসে। এরপর জাঙ্গুক হিংস্র চোখে বোগামের দিকে তাকায়। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এতে বোগাম মারা যায়। জাঙ্গুক অনেক আহত হয়ে গেছে, পুরো শরীরে ক্ষত, শরীর দুর্বল হয়ে গেছে। জাঙ্গুক এক মুহূর্তে সময় নষ্ট না করে তেকে নিয়ে হাসপাতালের দিকে উড়াল দেয়। এরপর সুস্থ হয়ে যায়। জাঙ্গুক 2 দিন পরে নিজের রাজ্যে চলে যায়। জাঙ্গুককে দেখে সুগার বউ জিমিনে এগিয়ে আসে। জাঙ্গুক ভাইয়া, সুগা কোথায়? আপনি আসলেন, ওকে কেন আনেননি? ভাবি শান্ত হন, ব্যস্ত হবেন না। শান্ত হব মানে? আগে বলেন সুগা কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? কি হলো বলুন না, সুগা কোথায়? জাঙ্গুক মাথা নিচু করে চোখের পানি আড়াল করে বলে, ভাবি ভাইয়া নিজেকে ওই রাজ্যের জন্য উৎসর্গ করেছে। উৎসর্গ করেছে মানে? মানেটা কি? সুগা কি আর কখনো আসবে না আমার কাছে? আমাদের সন্তানের মুখও দেখবে না? কি হলো বলুন, আসবে না কখনো? সন্তান সম্ভবা জিমিনা ঢুকরে কেঁদে ওঠে। কি বলে সান্ত্বনা দিবে জাঙ্গুক ভাষা খুঁজে পাচ্ছে না। 1 সপ্তাহ চিকিৎসায় তেও সুস্থ হয়ে গেছে। এরপর জাঙ্গুকের বাবা মায়ের সাথে কথা বলে তাদের সম্পর্কে সবটা বলে। এদিকে জাঙ্গুকের মনে একটা খটকা থেকে যায়। সাকুরার বাবা আর আমি ছিলাম বন্ধু। সাকুরার বাবা এম্পায়ার অফ ভ্যালোনিয়ার প্রিন্সেসকে বিয়ে করার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাকুরা তখন তার মায়ের পেটে ছিল। সাকুরার মা আর বাবা পালিয়েছিল অনেকদিন, তার মধ্যে সাকুরার জন্ম হয়ে যায়। সৈন্যরা তাদের খুঁজে বের করে। সাকুরার মায়ের অনুরোধে সাকুরাকে নিয়ে সাকুরার বাবা পালিয়ে আসে আমার কাছে মেয়েকে রেখে সাকুরার বাবা যায় ওর মাকে বাঁচাতে, কিন্তু দুজনের মধ্যে কেউ ফিরে আসে না। এটুকু বলে নামজুন থামে। এরপর তার প্রাণ প্রিয় স্ত্রী জিনের দিকে তাকিয়ে বলে, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের বাচ্চা হতো না। জিন অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল। তখনই আমি সাকুরাকে তের পরিচয় নিয়ে আসি, মেয়ে হিসেবে বড় করি। এসব বলতে গিয়ে নামজন অনেক ইমোশনাল হয়ে গেছে। এরপর জাঙ্গুক সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই চলে আসে। কালকে বিয়ে, আজকে রাতে জাঙ্গুকদের ঘরে এসেছে। আমি তোমাকে এভাবে ভ্যাম্পায়ার রাজ্যে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি এখনো একটা মানুষ। ওইখানে তো সবাই ভ্যাম্পায়ার, ওরা সবাই তোমার গন্ধ সহ্য করতে পারবে না, যে কোনো ক্ষতি করে দেবে তোমার। তাহলে জাঙ্গুক, আমাদের বিয়েটা কি হবে না? কোনো উপায় নেই কি? নিশ্চয়ই উপায় আছে, তোমাকে ভ্যাম্পায়ার হতে হবে। প্রথমে বাধা দেয়, পরবর্তীতে জাঙ্গুক থেকে বোঝায়। জাঙ্গুক চোখ বন্ধ করে তের ঘাড়ে বাটারফ্লাই ট্যাটুতে কামড় বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তের চোখ লাল হয়ে আসে, রাতগুলো বড় হয়ে যায়, শরীরে পরিবর্তন হয়।
তে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে এখন ভ্যাম্পায়ার। ভাবতে তার কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর মানুষ রূপে ফিরে আসে আর জাংকুকও চলে যায়। পরের দিন তের বাড়িতে কিছুটা ঘরোয়া ভাবে তেকুকের বিয়েটা হয়ে যায়। জাংকুক তেকে নিয়ে পাড়ি জমায় রয়্যাল ভ্যাম্পায়ার রাজ্যে। সেখানে অনেক রিচুয়াল করে তাদের বিয়ে দেওয়া হয়। জিমিনার মনে কষ্ট থাকলে খুশি মনে থেকে বরণ করে নেয়। এখন চলে আসে অতি কাঙ্ক্ষিত বাসরের সময়। জান, তুমি মানুষ থাকা অবস্থায় তোমার রক্তের গন্ধ মারাত্মক লেভেলে আকর্ষণীয় ছিল, এখন আরো বেশি সুন্দরী লাগে। কিছু বলতে যাবে জাংকুক তে ছোটে হাত দেয়। আজকে আর কোনো কথা নয়, সব কথা কালকে শুনবো। অনেক অপেক্ষা করেছি রাতের জন্য। এরপর জাংকুক ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তেও কিস ব্যাক করে ঠোঁট থেকে গলা, গলা থেকে বুকে, সব জায়গায় আদর আদরে ভরিয়ে দেয়। এরপর দুজনে মিলে মিশে একাকার হয়ে যায়। কেটে যায় আরো কয়েকটা বছর। তেকুক শক্ত হাতে রাজ্য পরিচালনা করেছে, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছে। কিছু বছর পর তে সন্তান সম্ভবা হয়। কিছু মাস পরে তে আর জাংকুকের ঘরে আলো করে একটি কন্যা সন্তান জন্ম হয়। জাংকুক ভরা সবাই সবার সামনে ঘোষণা করে দেয় ভবিষ্যৎ রাজা হবে সুগার ছেলে ইয়নমিন, আর ইয়নমিনের সাথে বিয়ে হবে তাদের একমাত্র কন্যা ভিকুকের। এই ঘোষণা শুনে জিমিনা সহ সবাই খুশি হয়ে যায়। জাংকুক আর তের সে রাজ্য থেকে সকল বিশ্বাসঘাতকরা দূর হয়ে গেছে। সবার মধ্যে আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠেছে। সবাই হেসে খেলে শান্তিতে বাঁচতে থাকে।